স্নাইডিং বা জাম্পিং দারুণ জনপ্রিয় শিশুদের কাছে। অস্ট্রেলিয়ায় একটি স্নাইডিং ডিভাইস বানানো হয়েছে স্টিল ফ্রেমের মধ্যে 56,000 মিটার টেপ পেঁচিয়ে। ভাস্কর এলেক লাডারসনের তৈরি করা টেপ স্টেপটিতে দারুণ উচ্ছ্বসিত শিশুরা। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ নিয়ে সাথে আছে আমি মাহমুদা মমিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছে আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নারায়ণগঞ্জে ভোট নিয়ে শঙ্কা কাটছে না মেয়র প্রার্থীদের, ইসিকে আরো কঠোর হওয়ার আহ্বান। যশোরে চীনা ব্যবসায়ী হত্যার কারণ অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার দুজনের আদালতে স্বীকারোক্তি। জয় দিয়ে শুরু হলো জুনিয়র টাইগারদের যুব এশিয়া কাপ, 6 উইকেটে হেরেছে আফগানিস্তান। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বিদেশিদের নিরাপত্তা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। নারায়ণগঞ্জে সিটি নির্বাচন শুরু করতে নির্বাচন কমিশনকে আরো শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থীরা। সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সিটি নির্বাচন নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কেমন মেয়র চাই অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা এই আহ্বান জানান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি, বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল। আলোচনা মেয়র প্রার্থীরা জানান, ভোট সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবেন তারা। নির্বাচনী প্রতিশ্রুতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তারা। আমাদের সাবেক মেয়র সাহেব বলতে পারবেন, আমরা কি আসলে সেভাবে কাজ করতে পারছি? আমরা কি কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারছি? জন্য আমি যেভাবে আন্দোলন করেছি, আজকেও আমি সকালে সংখ্যা প্রকাশ করেছি এবং ওনার হয়ে আমিই বলেছি যে নির্বাচনটা এমন ভাবে সুষ্ঠু স্বাভাবিক করেন যেখানে কোনো কথা না থাকে, এবং সেজন্য যদি যে কোনো বাহিনীর দরকার হয়। নির্বাচন কমিশনারের যে পূর্বের যে অবস্থান সেটা থেকে সরে এসেছে কি না সেটা টেস্টের জন্যই কিন্তু আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। যেই নির্বাচন হয়েছে, যেই সকল নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে, সকল নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়েছে। এর আগে ইসির সঙ্গে মত বিনিময়ে নারায়ণগঞ্জের সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। অন্যদিকে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন বিএনপির সাখাওয়াত হোসেন খান। সভায় পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার গাজী রকিবউদ্দিন আহমদ। নারায়ণগঞ্জ ক্লাবে ইসির মত বিনিময় সভায় যোগ দেন সেলিনা হায়াত আইভি ও সাখাওয়াত হোসেন খান সহ 7 মেয়র প্রার্থী। নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের মতামত শোনেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটে সরকারি দলের প্রভাব বিস্তারের শঙ্কা জানান বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনা মোতায়েনের দাবি তোলেন তিনি। ভোট কেন্দ্রে সংবাদ মাধ্যমকে অবাধে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর সাথে সাথে আমি মনে করি এই নারায়ণগঞ্জের মতো একটি জায়গায় সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকেও এখানে মোতায়েন করবেন। বিএনপি প্রার্থীর আশঙ্কা নাকচ করে আইভি বলেন, ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোনো পদক্ষেপে তার আপত্তি নেই। এর আগের সিটি নির্বাচনের মতো এবারও ভোট সুষ্ঠু হবে বলে আশা করেন তিনি। রাত্রে কালো টাকার ছড়াছড়ি সবকিছু মিলিয়ে খুব একটু পরিবেশটা অন্যরকম হতে পারে, এবং আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে 19, 20, 21 তারিখ এই 4টা রাত্র যেন এই মোবাইল কোড খুব সক্রিয় থাকে। মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার নির্দেশ যে আপনারা সকল সন্ত্রাসীকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কঠোর ব্যবস্থা নেবেন। তবে হ্যাঁ, অযথা কেউ যেন হয়রানি না হয় সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখবেন। সন্ত্রাসীদের দলীয় পরিচয় না দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। 10 সদস্যের প্রতিনিধি দলের নাম বৃহস্পতিবার বঙ্গভবনে পৌঁছে দিয়েছে দলটি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, মাহবুবুর রহমান ও ডক্টর মঈন খান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নতুন ইসি গঠনের জন্য নিরপেক্ষ সার্চ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। 18 ডিসেম্বর বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে। সে সময় নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়েও কথা বলতে চায় বিএনপি। জেলা পরিষদ নির্বাচনে কেবল জনপ্রতিনিধিদের ভোট দেয়া কেন অবৈধ ও সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল দিয়েছে। রিটকারী আইনজীবী রুমিন ফারহানা বলেছেন, এই নির্বাচনে শুধু জনপ্রতিনিধিদের ভোট দেওয়ার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আইন সচিব, নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এর আগে 4 ডিসেম্বর একই বিষয়ে আরও একটি রুল দিয়েছিল হাইকোর্ট। এদিকে সাতক্ষীরার কৈখালী এবং রমজাননগর ইউনিয়নের ভোটার তালিকা 2 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ। এর ফলে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন আটকে গেছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সেই সদস্যবৃন্দ এবং চেয়ারম্যান যারা আছেন তারা শুধুমাত্র এই জেলা পরিষদ নির্বাচনে ভোটার হতে পারবে। তো পুরো বিষয়টি আনকনস্টিটিউশনাল, সেটাই আমরা চ্যালেঞ্জ করেছি এবং কোর্ট আমাদের রুল দিয়েছে। এবং আপনারা জানেন যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সেটা কিন্তু সাবজেক্ট টু দিস রুল, অর্থাৎ যদি এই রুল অ্যাবসলিউট হয়ে যায়, অর্থাৎ মামলায় আমরা জিতে যাই শুনানিতে, তাহলে কিন্তু নির্বাচনের ফলাফল বাতিল হয়ে যাবে এবং নির্বাচনটি বাতিল। যশোরের চীনা নাগরিক চেং হিং সংকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার 2 জন। তারা হলেন চেং এর 2 কর্মচারী মুক্তাদির ও নাজমুল হাসান। প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের জন্য এই হত্যাকাণ্ড বলে দাবি করছে পুলিশ। মুক্তাদির ও নাজমুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চীন থেকে ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতেন চেং হিং সং। ঢাকায় বাস করলেও ব্যবসায়িক কাজে কয়েক মাস ধরে যশোরের জেল রোডের একটি বাসায় থাকতেন তিনি। মালপত্র রাখতেন উপশহরের এই বাড়িতে। বুধবার রাতে হঠাৎ চেংকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে ঢাকায় তার স্ত্রী তেমুলি ইংকে ফোন করেন চেংয়ের দোভাষী ও কর্মচারী নাজমুল হাসান। বিষয়টি সাথে সাথে চীনা দূতাবাস ও যশোর পুলিশকে জানান তেমুলি। নিজেও রওনা দেন যশোরে। পরে দূতাবাসের তৎপরতায় নাজমুল ও তার ভাতিজা মুক্তাদিরকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যে সকালে উপশহরের ওই ফ্ল্যাটের টয়লেট থেকে উদ্ধার হয় চেংয়ের রক্তাক্ত মরদেহ। পুলিশের ধারণা টাকা আত্মসাৎ করতেই হত্যা করা হয়েছে চেংকে। ব্যক্তিগত কর্মকর্তা এই নাজমুল এবং তার ভাতিজা 2 জন মিলে গতকালকে তাকে এই হত্যাকাণ্ড সংগঠিত করে এবং হত্যাকাণ্ডের সংবাদ আমরা গভীর রাতে পাওয়ার পরে সাথে সাথে পুলিশি অভিযান চালানো হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেংকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। যশোরে পৌঁছে স্বামীর সন্দেহভাজন 2 হত্যাকারীকে দেখে উত্তেজিত হয়ে পড়েন তেমুলি। নিহত চীনা নাগরিক বছর 5 ধরে সপরিবারে বাংলাদেশে অবস্থান করছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পেটে বাতাস ঢুকিয়ে হত্যা। গত 1.5 বছরে এই ধরনের ঘটনা ঘটেছে অন্তত 4টি। নিহতরা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। সামাজিক সচেতনতার অভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। গত বছর খুলনায় 12 বছরের রাকিবকে পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এ বছরের জুলাইয়ে নারায়ণগঞ্জেই এক স্পিনিং মিলে একইভাবে হত্যা করা হয় 14 বছরের সাগরকে। গত মাসে রাজধানীর বাড্ডায় ঘুমন্ত অবস্থায় পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় আহসান নামের যুবককে। কয়েক মাসের ব্যবধানে আবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই কায়দায় শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিশু ইয়ামিনের সহকর্মী কিশোর রায়হানকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশ জানিয়েছে উপজেলার মহিষটেক এলাকায় কারখানার কাজ শেষে একজন আরেকজনের শরীরে লেগে থাকা তুলা সরাচ্ছিলেন। এক পর্যায়ে মেশিন থেকে তীব্র বেগে বের হতে থাকা বাতাস ইয়ামিনের পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। মারা গিয়েছে। তো এদের মধ্যে কোনো পূর্বশত্রুতা এখনো প্রাথমিকভাবে খুঁজে পাওয়া যায়নি। তো বিষয়টি হত্যাকাণ্ড কিনা সেটি আমরা আরো বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছি। মেডিকেল রিপোর্ট পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আরো যে সমস্ত প্রাসঙ্গিক সাক্ষ্য বা সাক্ষী রয়েছে সেগুলো আমরা
আলামত সংগ্রহ করছি এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি। এ ধরনের সবগুলো ঘটনার ভুক্তভোগীরাই গাড়ির গ্যারেজ অথবা পোশাক কারখানায় কাজ করতেন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজন সচেতনতা। যে নিম্নবিত্ত সন্তানেরা, শিশুরা, সেটি কিন্তু আমাদের নতুন করে না, ফ্যান্টাসি বিষয় কিছু আছে, কিছু লোকজন ফান করে ওই যে শিশুদের এবং নারীদের এই অধিকারটা আমাদের সোসাইটিতে সেইভাবে স্বীকৃত হয়নি। এই জিনিসগুলো দেখতে হবে। একই সাথে আমরা যেটা বলেছি যে বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন করে এবং যে আইনগুলো আছে তার প্রয়োগটা যে দ্রুততার সাথে দেওয়া যায়। এমন ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হ্যাঁ জাহিদ, আমি একটু হতাশ আসলে এই ঘটনায়, কারণ 2021 সালের মধ্যে যে ঝুঁকিপূর্ণ শ্রম বন্ধের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তারপরও আসলে প্রতিনিয়ত বিশেষ করে নৃশংসতার বিষয়গুলো পুনরাবৃত্তি বারবার হচ্ছে আমরা দেখেছি। বিশেষ করে রাকিবের ঘটনার পর এবং রাজীব হত্যার দ্রুত বিচার হওয়ার পর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিচারগুলো অনেকটা ঝুলে আছে। একটা হচ্ছে যে জিনিসগুলি এত পৈশাচিক এবং শিশুদের ব্যাপারে, নারীদের ব্যাপারে সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্র যেই গতিতে কাজগুলি করে, অর্থাৎ যে হত্যাকাণ্ডের বিচারটা যেই প্রক্রিয়ায় হয়, তাতে কিন্তু যারা অপরাধ করে তাদের মনে হওয়ার কারণ থাকে যে অপরাধের বিচার হয় না, ফলে তারা উৎসাহিত হয়। এই উৎসাহ কমাতে হবে, বরং তাদেরকে নিরুৎসাহিত করবার জন্য দ্রুত বিচার সম্পন্ন করে, এবং শুধু বিচার না, আমরা দেখতে পাই যে আমাদের জানাতেও হবে আসলে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া প্রয়োজন। শুধুমাত্র একটা আদালতে বিচার হলো, কারণ আপনি জানেন যে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা শেষ হতে হয় এক্সিকিউশনের জন্য। ফলে সেই বিষয়গুলি যত দ্রুত করা যাবে ততই এটা ভালো এবং পরিবেশ তৈরি হবে। তা না হলে মানুষের ভিতরে অনেক সময় দেখা যায় যে মানে খেলার ছলে অপরাধ করে ফেলে, প্রবণতাটা এরকম। মানুষ নৃশংসতার বিষয়গুলো আসলে কিন্তু কমছে না, আমরা দেখছি মানুষের এই কারণ থেকে আসলে তাকে সতর্ক করতে হলে তো আপনাকে এই মেসেজগুলি তাকে দিতে হবে যে এই কাজটা সতর্কতার সঙ্গে করতে হবে। এবং বাতাস ভরার ব্যাপারটা কিন্তু আপনি জানেন যে আগে ম্যানুয়ালি ছিল, এখন এটা আর ম্যানুয়ালি না। এমনকি রিক্সাও পাম্প যে দেওয়া হয় সেটাও মানে মেকানিক্যালি করা হয়, ফলে এটা এখন সহজলভ্য হয়ে গেছে। এবং একটা তদারকির অভাব আছে, কারণ নারায়ণগঞ্জের ঘটনার পরে কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, বলা হয়েছিল যে এটা তদারকি করতে হবে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়, তদারকি করতে হবে পুলিশকে এবং অন্যান্য যেসব সংস্থা আছে, আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে করতে হবে। এবং এটা আসলে নারী শিশুর ব্যাপারে মানসিক পরিবর্তন না হলে এটার খুব বেশি স্থায়ী সমাধান। জাহিদ, আমিও আপনার সাথে একমত। তদারকির কথা আসছে, সচেতনতার কথা প্রতিবেদনে বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের একটু পেছনে যাওয়া প্রয়োজন, একটা রুট কজ অ্যানালাইসিস করা উচিত। ঠিক কি কারণে হঠাৎ করে সমাজে এই ধরনের অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে গেছে, নাকি আগেই ছিল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অভাবে জানতাম না? এই জিনিস আমাদের আসলে একদম মূল থেকে সেগুলো বিনাশ করে ফেলা। সেটাই, আমাদের এই প্রবণতাটা নতুন না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আমরা আরো কিছু খবর আছে, সেগুলোতে চলে যাই। চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার 7 বছরের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকা আনা হয়। পুলিশ জানায় অজ্ঞাত পরিচয় এক যুবক বুধবার বিকেলে শিশুটির বাসা থেকে ডেকে নিয়ে পাশের ক্ষেতে ধর্ষণ করে। এ সময় তার বাবা মা বাসায় ছিলেন না। পরে শিশুটির কাছ থেকে পরিবার বিষয়টি জানতে পেরে তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর পুলিশ তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করেছে। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আপনারা বাংলাদেশে নিবে একটা বিরতি। রাত 21-এ ফিরে এলাম, রাত 9টায় বাংলাদেশে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো উপায়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে সকালে নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দিয়েছেন। সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আধুনিক জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অতীতে হত্যা ও সন্ত্রাসী রাজনীতি দেশের আর্থসামাজিক অগ্রগতির পথ রুদ্ধ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এখন আর কেউ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। জঙ্গিবাদ মোকাবেলায় নবীন কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে করে হোক বাংলাদেশকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। তার জন্য আমরা যেটা পদক্ষেপ নিয়েছি যে সমগ্র জনগণকে সম্পৃক্ত করা, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা, এবং তার একটা ভালো ফল আমরা পাচ্ছি। কারণ প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে চায়। ইসলাম ধর্ম কখনো মানুষ খুন করার কথা বলেনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। কর্মস্থলের ভূপ্রাকৃতিক অবস্থা বিবেচনা করে ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এমডিজির পর এবার টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি পূরণ করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ। এবং আমরা বোধহয় পৃথিবীতে একমাত্র দুটি প্রতিবেশী দেশ, আমরা যে ছিটমহল বিনিময় করলাম এবং জনগণকে বিনিময় করলাম, এত শান্তিপূর্ণভাবে পৃথিবীর কোনো দেশ এইভাবে ছিটমহল বিনিময় করতে পারেনি। পৃথিবীর কাছে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম। এজন্য আত্মবিশ্বাস ও সততার সাথে এগিয়ে যেতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রশিক্ষণের মাধ্যমে অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌমিতা, আরো কিছু খবর আছে, কিন্তু তার আগে জহির আপনার কাছ থেকে খেলার খবর জানতে চাই, আজকে কি আছে? ধন্যবাদ জাহিদ। মৌমিতা, আমার কাছে খুব ভালো একটি খবর আছে। যুব বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো সূচনা করেছে, আফগানিস্তানকে হারিয়েছে 6 উইকেটে। জানিয়ে দিচ্ছি খবরগুলো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন শাহরুখ খান। 9:31 ফিরে এলাম, রাত 9টায় বাংলাদেশে। জয় দিয়ে যুব এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 4 উইকেট হারিয়েছে জুনিয়র টাইগাররা। 147 রানের টার্গেট 41 বল আগে টপকে যায় সাইফের দল। ছোট টার্গেটে ভরসা যোগান অভিজ্ঞ সাইফ হাসান। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন রায়হান রাফসান। এ দুইজনের দৃঢ়তায় সহজ জয় পায় বাংলাদেশের যুবারা। 67 করে আউট হন সাইফ, 32 রান আসে রাফসানের ব্যাট থেকে। এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু থেকেই তাদের চাপে রাখে বাংলাদেশ বোলিং আক্রমণ। নিসার ওয়াদাত, পারভেজ, নাবিনুল হকের ব্যাটে দেশের কাছাকাছি সংগ্রহ পায় আফগানরা। কাজী অনেক 4টি এবং মুকিদুল ইসলাম নেন 3 উইকেট। জয় দিয়ে বিজয় দিবস রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ প্রস্তুতি টি-20তে মাঠে নামছে মাশরাফিরা। প্রতিপক্ষ সিডনি থান্ডার। স্পটলাইট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 2টায়। ডাউন আন্ডার মিশনের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম প্রস্তুতি টি-20তে সিডনি সিক্সার্সকে বৃষ্টি আইনে 7 উইকেটে হারায় বিসিবি একাদশ। ম্যাচে পূর্ণ শক্তি দল খেলায়নি টাইগাররা। ছিলেন না সাকিব, তামিম ও মুস্তাফিজ। সিক্সার্সের বিপক্ষে নতুনদের পরখ করে নিয়েছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহা। ভালো খবর, ছন্দে ফেরার আভাস দিয়েছেন সৌম্য সরকার। যেভাবে আমরা চেয়েছিলাম, আমাদের প্রস্তুতিটা যেভাবে নিতে চেয়েছিলাম, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা, যেহেতু তাদের ম্যাক্সিমাম বোলাররা বোলিং করতে পারেনি, সেজন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই। সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে, আশা করি। নিউজিল্যান্ড যাওয়ার আগে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান মাশরাফিরা। প্রস্তুতি ম্যাচে এবার দ্বিতীয় দলটা সিডনি থান্ডার্স। এই ম্যাচের আগে অনেকটাই নির্ভর টাইগার স্কোয়াড। দিনভর অপেরা হাউস পার্ল হারবারের নিচে ঘুরে ফিরে দম নিয়েছেন তাসকিন, মাহমুদুল্লাহরা। আমরা এক্সপেক্ট করছি আমরা ভালো করবো। এখন কন্ডিশন একটা ব্যাপার অবশ্যই। আমরা লাস্ট 1.5 ইয়ার্স আমরা দেশে খেলেছি, সো এখানে টোটালি ডিফারেন্ট কন্ডিশন। সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আর অবভিয়াসলি আমরা চেষ্টা করব যে আমরা ভালো খেলি ওখানে, আর অবশ্যই আশা করছি ভালো করব। এখন দেখা যাক। 26 ডিসেম্বর প্রথম ওডিআইতে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে বাংলাদেশ। 18 ডিসেম্বর ক্রাইস্টচার্চ যাবে টাইগার স্কোয়াড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভলিবলকে জনপ্রিয় করতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেশে আনার পরিকল্পনা করছে ফেডারেশন। বিপিএল এর আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে কিং খানকে দেখা যেতে পারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচনের সময় এসব কথা জানান ফেডারেশন সাধারণ সম্পাদক। ক্রীড়াক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে সফল হয়েছে ভারত। আইপিএল, আইএফএল, প্রো কাবাডিতে এর ফল পেয়েছে হাতে নাতে। উঠে আসছে নতুন নতুন খেলোয়াড়।
বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখনো নতুন। আইপিএল এর আদলে বিপিএল করে সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 20 ওভারের ক্রিকেটের সাথে গ্ল্যামার, দর্শকদের আকর্ষণে যোগ হচ্ছে বাড়তি মাত্রা। একই রকম পরিকল্পনা ছিল দেশের ফুটবলেও। নানা সীমাবদ্ধতায় বিএসএল বাস্তবায়ন করতে পারেনি বাফুফে। তবে বাফুফের আগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ভলিবল ফেডারেশন। এখন ফুটবলের অবস্থাটা অনেকখানি নেমে গিয়েছে। এই জায়গাটা দখল করা যায় কিনা সেই লক্ষ্যে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। 8টি বিভাগকে নিয়ে একটি বিপিএল টাইপের একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। এটা আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি উদ্বোধন করতে পারেন বলিউড কিং খান। চমক থাকছে আরো অনেক। শাহরুখ খানের ভলিবলে পরে একটি দুর্বলতা আছে, সেই দুর্বলতাটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি এবং যে টিমগুলো হবে সেই টিমগুলোর আমাদের বাংলাদেশের অনেক ক্রিকেটার একটা টিমের প্রধান হিসেবে থাকবেন। আমাদের যতটুকু ফ্যাসিলিটিস প্রয়োজন আপাতত আমাদের সাফিসিয়েন্ট আছে। তো আমরা আশা করব যে ক্রিকেট ফুটবল যেভাবে এগিয়ে গেছে আমাদের ভলিবলটা ওইভাবে এগিয়ে যাবে এবং সেই সম্ভাবনা দুয়ার হয়তো খুলে যাবে আমাদের টুর্নামেন্টের মাধ্যমে। 22 ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত সময়ে নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোলে বিপিএলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ঢাকা আবাহনী। শেখ জামালকে 3-2 গোলে হারিয়ে শিরোপার অনেকটা কাছে পৌঁছে গেছে আকাশী নীলরা। 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী। এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ 40। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মৌমিতা। ধন্যবাদ জহির। আমাদের কাছে বেশ কিছু খবর আছে, মৌমিতা চলে যাচ্ছে সেগুলিতে। পদ্মা সেতু সহ মেগা প্রকল্প অর্থায়নে আসছে $500 কোটি সভরেইন বন্ড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই অর্থ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের বৃহস্পতিবার মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান। অর্থমন্ত্রী বলেন, সভরেইন বন্ড হিসেবে যা আন্তর্জাতিক পুঁজিবাজারে বিক্রি হয় তেমন বন্ডই ছাড়া হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ বা আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক এর ক্রেতা হতে পারে। মোহিত জানান, এই বন্ড ছাড়তে একটি আইন করতে হবে। এজন্য বিষয়টি আগামী মাসেই মন্ত্রিসভায় তোলা হবে। বন্ডটি $2 বিলিয়ন দিয়ে শুরু হবে বলেও জানান তিনি। মেগা প্রকল্পে বিশেষ করে পদ্মা সেতুতে এই অর্থ ব্যয় করা হবে, আর এর ব্যবস্থাপনার জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ গড়ে তোলা হবে। একটা বিরতি নিচ্ছি আর ফিরে এসে যা থাকছে। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কঠোর নিরাপত্তা। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জাহিদ, আমরা আসলে আজকে বিদেশিদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু মতামত চেয়েছিলাম, এর মধ্যে বেশ কিছু মতামত এসে পৌঁছেছে। তারেক তিনি মনে করছেন যে সরকার নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট তৎপর রয়েছেন এবং খোকন তিনি বলছেন যে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত না করলে বিশ্বে আমাদের দেশের মান আসলে কমে যাবে। জাহিদ বলছে, শুধু বিদেশিদের নয়, সবার নিরাপত্তা নিশ্চিত করা উচিত। শাহনুরের মতে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক থাকতে হবে। সোহান বলছে, বিদেশিদের সন্তান যেসব স্কুলে অধ্যয়নরত সেসব স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেকগুলি বিষয় এসেছে, তবে এটি ঠিক যে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো, একটা সামাজিক নিরাপত্তাও দরকার। আজকে আমরা যে ঘটনাটি দেখলাম যশোরে, সেইটা কিন্তু মানে যদি সামাজিকভাবে এটা প্রতিরোধ করা না যায় তাহলে খুব কঠিন। জাহিদ, অনেকের মতো মনিও একটা আশঙ্কা করছেন, দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত বিদেশিরা নিরাপত্তাহীনতার কারণে এদেশ ত্যাগ করতে পারেন। কামরুল বলছেন, বিদেশিদের নিরাপত্তাহীনতার কারণে উন্নয়ন কাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শোয়েব বলছেন, বিদেশি নাগরিকেরা নিরাপত্তা নিয়ে যেন উদ্বিগ্ন না হন, সেদিকে নজর দিতে হবে। আসলে জাহিদ, হোলি আর্টিজানের ঘটনার পরে আসলে যেভাবে বিদেশিদের হত্যাকাণ্ডটা অন্যভাবে নাড়া দিয়েছে, সার্বিকভাবে আসলে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সরকার নিশ্চয়ই অনেক মনোযোগের সাথে তারপর আসলে কিছু কিছু ঘটনা ঘটছে, হয়তো এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আরো নজরে আসবে। যাই হোক, আমাদের কাছে আরো কিছু সংবাদ বিষয়ে জানিয়ে দিচ্ছি। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের স্মৃতিসৌধ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাত পোহালেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের সব কাজ।
বিজয় দিবসে লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি বিজয়ের গৌরব উদযাপনে গোটা জাতি অধীর অপেক্ষায়। প্রতিবারের মতো এবারও পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে ধোঁয়া মোছার কাজ, আঁকিয়েরা রং তুলির আঁচড়ে রাঙিয়ে তুলেছেন বিভিন্ন স্থাপনা। লেকের পানি বদলে নতুন পানি দেয়া হয়েছে। বিভিন্ন জাতের ফুল গাছে সাজানো হয়েছে পুরো প্রাঙ্গণ। ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন অংশও সাজানো হয়েছে। বিগত দিনের তুলনায় এবারে আমরা প্রেসার মেশিনের দ্বারা খুব সুন্দর এবং পরিপাটিভাবে পরিষ্কার করেছি, যেন এটা মানে অন্যান্য বছরের তুলনায় এবারে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল রাখা যায়। প্রস্তুতি হিসেবে গার্ড অব অনারের মহড়াও শেষ হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের জনতার শ্রদ্ধাকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় রাখা হয়েছে পুরো এলাকা। 16 তারিখ রাত্রি থেকে আমাদের 3:30 থেকে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থায় খুব কঠোরভাবে মনিটর করব, কারণ এই বিজয় দিবসে যেহেতু আমাদের মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবেন, বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ আসবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর আগ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের এক শিল্পী শিশুদের বিনোদনের জন্য তৈরি করেছেন টেপস্কেপ। টেপ দিয়ে তৈরি দ্বিতল ডিভাইস সাড়া ফেলেছে শিশুদের মধ্যে। আর্টওয়ার্কটি রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এক গ্যালারিতে। এটি ব্যবহারে শিশুদের উৎসাহ দিচ্ছেন অভিভাবকরা।